অভিযোগকারীর ভাষ্যমতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীনে লালমাটিয়া আবাসিক এলাকার এই বাড়িটির মূল মালিক আব্দুর রহমান, যিনি ১৯৫৪ সাল থেকে ক্রয়সূত্রে মালিক। পরবর্তীতে জায়গাটি সরকার অধিগ্রহণ করলে বৈধভাবে বাড়ি নির্মাণ করায় প্লটটির একটি অংশ অধিগ্রহণ থেকে অবমুক্ত করে ফেরত দেয়া হয় মূল মালিককে। অধিগ্রহণ করা বাকি অংশও বরাদ্দ দেয়া হয় মূল মালিক আব্দুর রহমানের নামেই। মৃত্যুর আগে তার ছেলে ও মেয়েকে হেবা রেজিস্ট্রির মাধ্যমে তা লিখেও দিয়ে যান, কিন্তু তার মৃত্যুর পর ভাড়াটিয়া প্লটটি দখলে রাখে এবং গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজ ও দলিল দিয়ে নামজারি করে ফেলে। সেই থেকে আব্দুর রহমানের সন্তানরা ঘুরছেন মন্ত্রণালয় ও গৃহায়ণ কর্তৃপক্ষের দাঁড়ে দাঁড়ে। আব্দুর রহমান জমিটা বিক্রি করেন নাই। হাউজিং এর কিছু কর্মকর্তা যোগসাজশে অন্যকে বরাদ্দ দিয়ে দিয়েছে। এটা কি করে তারা করে? আমরা এখন এটার প্রতিকার চাই একটা। চ্যালেঞ্জের মুখে দীর্ঘদিন তদন্ত করে গৃহায়ণের ভূমি ও সম্পত্তি বিভাগ। পরবর্তীতে আইন শাখাও তদন্ত এবং যাচাই বাছাই করে রিপোর্ট দেয়। এরপরও বছরের পর বছর ন্যায্য অধিকারের দাবিতে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরে হয়রান ওয়ারিশরা। আমি রেজিস্ট্রি অফিসে এই গৃহায়ণের মাধ্যমে তদন্ত করে দেখি যে ওদের দলিলের কোনো অস্তিত্বই নাই। আমাদের কিছু আংশিক জমি আমাদের বরাদ্দকৃত, এই বরাদ্দ আবার দেখতেছি যে ওদেরকে আবার বরাদ্দ দিল, কিভাবে দিল। দীর্ঘ তদন্ত ও যাচাই বাছাইয়ের পর আইন শাখা ওয়ারিশদের অভিযোগের প্রমাণ পেয়েছে এবং আইনি মতামত দিয়েছেন, কিন্তু সেই বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আইন কর্মকর্তা। আমার তো ওপিনিয়নের মধ্যে সব লেখা আছে, আমি হয়তো সর্বোচ্চ বলতে পারি যে এই বিষয়ে আমি অলরেডি মতামত দিয়েছি এবং সেটা নথিতে আছে। এবার আরেকটি ঘটনার সন্ধান। মিরপুরের ১৩ নম্বর সেকশনের প্লট নাম্বার ৬৩। এই প্লটটি বরাদ্দ দেয়া হয় আব্দুল কাদির নামে এক ব্যক্তিকে। তার কাছ থেকে রেজিস্ট্রি মূল্যে কেনেন আনোয়ার নামে আরেক ব্যক্তি। অথচ এই একই জমি গৃহায়ণ কর্তৃপক্ষ ভিন্ন আরও ২ ব্যক্তিকে বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দ্বিতীয় ব্যক্তির বরাদ্দপত্র আবার ২০০৭ সালে বাতিলও করে দেয় হাউজিং কর্তৃপক্ষ। বর্তমানে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। এমন পরিস্থিতির মধ্যেই প্রথম বরাদ্দপত্রের মালিককে বাদ দিয়ে বাতিল করে দেয়া বরাদ্দপত্রের মালিকের নামে নামজারি দিয়ে দেয় গৃহায়ণ কর্তৃপক্ষ। আর এই গ্যারাকলে পড়ে আনোয়ার ঘুরছেন এক টেবিল থেকে আরেক টেবিলে। লোকের প্লট 2 বার ক্যান্সেল করা হয়, আমার নামে আমুক্তারও দিল, আবার বহন করলো, আরেকজনের নামে নামজারিও দিয়ে দিল। রিট পিটিশন মামলা নিষ্পত্তি হইল না, আইন কর্মকর্তার মতামত নিল না, পরের দিন 14 তারিখে নামজারি দিয়ে দিল। গৃহায়ণ কর্তৃপক্ষের ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা উইংয়ের উপপরিচালক সেলিম শাহনেওয়াজের কাছে জানতে চাইলে তিনি কোন যুক্তিতে বা কিভাবে প্রথম বরাদ্দপত্র ব্যক্তিকে বাদ দিয়ে বাতিল হয়ে যাওয়া বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির নামে নামজারির অনুমতি করা হলো, এমন প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর দিতে পারেননি। অথচ তারই স্বাক্ষরে নামজারির আদেশ দেওয়া হয়েছে। আইন কর্মকর্তার মতামত এবং রিট পিটিশন মামলা আপনি বললেন 13 পাশে 14 পাশে কি করলেন, আপনি আবার নামজারি দিয়ে দিলেন। তো এরকম কি হইতে পারে একটা জমি 2 জনকে অ্যালটমেন্ট দেওয়া হয়? না, এরকম তো হওয়ার সুযোগ নেই। এটা আসলে ফাইল না দেখে মন্তব্য করা এ বিষয়ে কঠিন আর কি। এভাবে এক জমি একাধিক ব্যক্তিকে বরাদ্দ দেয়া, বিবাদমান 2 পক্ষের মধ্যে সুবিধা নিয়ে অন্যায়ভাবে এক পক্ষের দিকে সিদ্ধান্ত দিয়ে দেয়া, অনিয়মের মাধ্যমে একজনের জমি আরেকজনের পক্ষে কাগজ করে দেয়া, নামজারি, বিক্রয় অনুমতি, নির্মাণ অনুমতি সহ নানা সেবা নিতে আসা মানুষজনকে জিম্মি করে বাড়তি অর্থ আদায় ও ঘুষ ছাড়া সেবা না দেয়া, এগুলো যেন এখন নিয়মে পরিণত হয়েছে এই প্রতিষ্ঠানটির। পৈতৃক সূত্রে পাওয়া, কিন্তু আমরা যখন ওটাকে নামজারি করতে গেলাম, হাউজিংটা এমনভাবে সিস্টেম করা আছে যে প্রতিটা টেবিলেই একটা একটা করে পার্সেন্টেজ দিতে হয়। এটা একদম ধরে আছে, নাহলে আপনার কাজটা করবে না। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থাও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সরেজমিন তদন্ত করে একটি প্রতিবেদন দিয়ে মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করেছে। সেই গোয়েন্দা রিপোর্টে সাবেক ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আহসান হাবিব, উপপরিচালক 1 সেলিম শাহনেওয়াজ, হিসাবরক্ষক শোয়েব উল আহসান, রেকর্ড কিপার নাফিজা খানম, রেকর্ড কিপার কামরুজ্জামান সহ দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের 20 জনের একটি নামের তালিকা প্রকাশ করেন। পাশাপাশি অবৈধভাবে সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া এসব দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে।
তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুরুল বাসিরকে প্রশ্ন করলে তিনি সেই গোয়েন্দা প্রতিবেদনের কথা স্বীকার করে বলেন কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিনের চলে আসা দুর্নীতির কথা স্বীকারও করেন তিনি। তবে এসব অনিয়ম দুর্নীতি কমিয়ে আনার স্বার্থে কিছু নিয়মকানুন ও বিধান পরিবর্তন করে সহজীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান। অতীতের ৩০-৪০ বছরের অনেক সমস্যা আছে, অনেকে লম্বা দুই যুগের সমস্যা নিয়ে ঘুরছে। আমরা চেষ্টা করছি। হাউজিং কেন এক প্লট দুইজনকে তিনজনকে বরাদ্দ দেয়, এটা তার মানে এখানে একটা অনিয়মের বিষয় হয়ে আসছে দীর্ঘদিন ধরে। কোনো অনুসন্ধান ছাড়াই বলা যায় যে এক প্লট 3 জন লাগবে না, 2 জনকে দিলেও এটা অনিয়মের মাধ্যমে দিচ্ছে। এখন যে সমস্যাগুলো আছে এটাকে যদি 100 ধরেন অন্তত 30-40 ভাগ কমে যাবে, ওগুলোর জন্য আসতেই হবে না। গৃহায়ণ কর্তৃপক্ষের এমন অনিয়ম দুর্নীতি ও ওপেন ঘুষ বাণিজ্য স্থায়ী রূপ নেওয়ার পরিপ্রেক্ষিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালকের কাছে জানতে চাওয়া এসব দুর্নীতি ও ঘুষ প্রথা থেকে বের হয়ে আসার উপায় কি। রাজ্য গৃহায়ণ কর্তৃপক্ষ এই ধরনের প্রতিষ্ঠানগুলো যে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে বেশি দুর্নীতির কারণে দুর্নীতিতে নিমজ্জিত এবং এর মধ্যে এক ধরনের সিন্ডিকেশন ডেভেলপ হয়ে গেছে, যে কর্মকর্তা সরাসরি জড়িত তার মধ্যে বিচারটা সীমাবদ্ধ থাকলে চলবে না। জবাবদিহিতার পাশাপাশি তিনি তাগিদ দিলেন সেবাদান প্রক্রিয়ায় আমূল পরিবর্তন করার। এই সেবা খাতটাকে ডিজিটাইজ করতে হবে, যার মাধ্যমে যে সেবা গ্রহীতার সাথে সেবা প্রদানকারীর যে প্রত্যক্ষ যোগাযোগ সেইটা একেবারে প্রায় শূন্য পর্যায়ে নিয়ে আসা যায়। আবার অনেক বিশেষজ্ঞই মনে করেন সেবা প্রতিষ্ঠানগুলোর সিবিএ বা ইউনিয়নের ছত্রছায়ায় যে দুর্নীতি হয় সেটা রোধে ইউনিয়নগুলো যেন দাপ্তরিক কাজে হস্তক্ষেপ করতে না পারে সেটা নিশ্চিত করাটা জরুরি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। দীর্ঘ সময় ধরে ডলারের দাম বাড়তে থাকায় টালমাটাল ছিল দেশের অর্থনীতি। বিপুল অর্থ পাচারের কারণে রিজার্ভ কমে যাওয়ায় ডলারের সংকট দেখা দেয়। স্বল্প সময়ের ব্যবধানে ৮৪ টাকা থেকে বেড়ে ১২৫ টাকায় ওঠে ডলারের দাম। তখন অস্বাভাবিক হারে ডলার দর বেড়ে যাওয়া ঠেকাতে নানা উপায়ে বাজার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। এখন দেখা যাচ্ছে উল্টো চিত্র। পাচার কমে আসা এবং রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে বাজারে বেড়েছে ডলারের যোগান। দরপতন ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতেই এমন পদক্ষেপ। যদি ডলারের মূল্য, বিনিময় মূল্য 2% অধিক নেমে যায়, তবে আইএমএফ কর্তৃক স্বীকৃত যে বাংলাদেশ ব্যাংক তখন মার্কেটে ইন্টারভেন করতে পারবে। আমাদের টেকনিক বা টুলস অ্যাপ্লাই করতেছে যে কী পন্থা অবলম্বন করলে প্রাইস ফল করতেছে এটা প্রতিহত করা যায়, অথবা প্রাইস বেড়ে যাচ্ছে এটাকেও প্রতিহত করা যায়। বিশ্লেষকরা বলছেন টাকার মান বাড়লেও সার্বিক পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত ইতিবাচক। ইনডাইরেক্ট মার্কেট ইন্টারভেনশন বাংলাদেশে সম্ভব নয়, ডিরেক্ট মার্কেট ইন্টারভেনশনই করতে হয়। এখন তো ডলার ডেপ্রিসিয়েট করতেছে, আপনারা যেটা দেখতেছেন, ডলার আবার এপ্রিসিয়েটও করতে পারে, তখন টাকা ডেপ্রিসিয়েট করবে, তাই না? আমার মনে হয় ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক হোয়াট দে আর ডুইং এটা খুব খারাপ করছে না। আমদানিকারকরাও বলছেন ডলারের অস্বাভাবিক দরপতন রোধ করা উচিত, কারণ এতে তাদের সাময়িক লাভ হলেও সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে। ডলারের দাম কমলে আমাদের বেনিফিট, যারা এক্সপোর্টার আছে তাদের জন্য সমস্যা হয়। আমদানি রপ্তানি দুইটা ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স থাকে, সবসময় এত না পড়ে যায় এত না উঠে যায়, তাহলে যেটা হবে যে আমরা একটা মার্কেট পর্যালোচনা করতে পারবো। আমদানি চাহিদা কম থাকায় ব্যাংকগুলোতে ডলারের মজুদ বাড়ছে। এসব ডলার কিনে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। 19 জুলাই 2024 আন্দোলনে উত্তাল সারা দেশ। শহর থেকে নগর, প্রান্তিক জনপদে ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায়ে রাস্তায় নেমে আসে নানা শ্রেণী পেশার মানুষ। চলে সংঘর্ষ। ছাত্র জনতার আন্দোলন দমনে ধরপাকড় শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 নেতাকে। আগুনে ঘি পড়ে, ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। দাবি আদায়ে রাজপথে অনড় অবস্থান শুরু হয়। সাথে সাথে বাড়তে থাকে সরকারের নৃশংসতাও। টানা 7 দিন ডিবি কার্যালয়ে আটকে রাখা হয় 6 ছাত্র নেতাকে। রাখা হয় আলাদা রুমে। দফায় দফায় চলে নানা চাপ ও নির্যাতন।
আন্দোলন থামাতে হুমকি ও অস্ত্রের মুখে ভয়ভীতি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ভুয়া সংবাদ সম্মেলন আয়োজন, পরিবারকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা, ভিডিও বার্তা রেকর্ড করানো। ডিবি কার্যালয়ের নাটকের কথা মনে পড়লে এখনও আঁতকে ওঠেন আন্দোলনের সাবেক নেতারা। এভাবে ডিবি হেফাজতে নেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। এ বিষয়ে সংবিধানের ৩৩ অনুচ্ছেদে বলা আছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে এবং আইনি সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। অথচ সমন্বয়কদের আটকের ক্ষেত্রে এসব বিধান মানা হয়নি। আন্দোলন দমানো ও নেতৃত্ব শূন্য করতেই ডিবিতে আটকে রেখে নির্যাতন চালানো হয়, এমনটা মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমাদেরকে জোরপূর্বকভাবে হারুনের ভাতের হোটেলে নিয়ে গেল, খাওয়ালো, সেটার ভিডিও করালো, ছাড়লো। কিছু ওইখানে লোকজন ছিল যারা অলওয়েজ ধমকের সুরে কথা বলতে, আবার হারুন তার রুমে নিয়ে গিয়ে জোরপূর্বকভাবে একটা স্ক্রিপ্ট পড়ালো। ফিজিক্যাল টর্চারের পাশাপাশি মেন্টাল টর্চারটা ছিল বেশি, আসলে মেন্টাল ট্রমা। ছাত্র নেতারা মুক্তি পাওয়ার পর আন্দোলনের গতি বাড়ে, রাস্তায় নামে সর্বস্তরের মানুষ। কোটা আন্দোলন দিয়ে যা শুরু তা পরিণতি পায় সরকার পতনের আন্দোলনে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের করিমগঞ্জের নয়াকান্দি গ্রাম থেকে শৈশবে মায়ের সাথে ঢাকায় পাড়ি জমান মোবারক ও মোশাররফ। রাজধানীর রায়েরবাগে ভাড়া বাসায় থাকতেন তারা। মায়ের অক্লান্ত পরিশ্রমেই বেড়ে ওঠেন দুই ভাই। দারিদ্র্যের কষাঘাতে পড়াশোনার সুযোগ হয়নি। কাজ নেন নবাবপুরে দুটি ইলেকট্রনিক্সের দোকানে। ১৬ জুলাই সেখান থেকে আন্দোলনে যোগ দেন মোবারক ও মোশাররফ। ১৯ জুলাই গুলিতে প্রাণ হারান মোবারক, আর অল্পের জন্য প্রাণে বাঁচেন মোশাররফ। সংঘর্ষ হওয়ার সময় একটা বুলেট আইসা আমার ভাইয়ের ঠিক কপালের এই সাইডটাতে লাগে, এই সাইডটাতে লাইকা মজক সহকারে নিয়ে পিছন দিয়া বাইর হয়ে যায়। পুলিশের বাধার কারণে আমরা হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে পারি না। তারপর অনেক কষ্ট করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল থেকে ওনাকে মৃত ঘোষণা করে। খেলার বয়সে হয়েছিল বিয়ে, আর বিয়ের বয়সে হয়েছেন বিধবা। শহীদ মোবারকের স্ত্রী শিউলি আক্তার শান্তা জানান, তাদের ৩.৫ বছর মেয়ে এখনো তার বাবার মৃত্যুর কথা জানে না। আমার খেলার বয়সে বিয়ে হলো, আর আমি বিয়ের বয়সে নারী হয়ে গেলাম। সবাই কিন্তু বাপ মা আছে, ওই কিন্তু কোনোদিন বাপটা থাকতো না। বাপের আদরটা কি জিনিস ওই কিন্তু আর পাইবো না। এদিকে মামলার পর থেকে বিভিন্নভাবে হুমকি শিকার হচ্ছেন শহীদ মোবারকের পরিবার। এ নিয়ে ৭ জুলাই করিমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। নিরাপত্তার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানায় তারা। হুমকি দেয়, হুমকিটা আমার রুমের জানলার পাশে থেকেই মামলা উঠায় ফেলা, মামলা না উঠাইলে ভবিষ্যতে তোদের বাচ্চা আছে বা তোদের বাড়িঘর আছে, আগুন লাগাই দিব, এরকম একটা হুমকি দামকি দেয়। ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করার জন্য একটা স্থান নির্ধারণ করে দিত সরকার, একটা ব্যবসার একটা ব্যালেন্স যদি দিত, তাহলে হয়তো বা সে ফ্যামিলিটা নিয়ে একটু ভালোভাবে জীবনযাপন করতে পারত। ১ বছরও প্রত্যাশার তুলনায় প্রাপ্তি মেলেনি বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং অঙ্গহানি হয়েছে, তাদের যারা হামলা করেছিল, যারা শহীদ করেছিল, তাদের কোনো বিচার হয় নাই এবং বিচারের কোনো অগ্রগতি আমরা দেখি না। পুলিশ জানায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তারা রাত্রে কে বা কারা এসে হুমকি টুমকি দেয়, এরকম জিডি করছে। জিডি করার পরে তদন্ত ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। ডিবিসি নিউজ ডেস্ক। মিটার লইয়া গেছে, আমি জিগাইলাম ২,০০০ টাকা লাগবো, আমি আইনা দিব। পরে আবার কয় পাশে লাইন, এটা কাটতে দিব, না দিলে ২,০০০ টাকা ছাড়া কিছু হয় না। তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের শাহাবুদ্দিন এমন করেই ক্ষোভ ছাড়লেন পল্লী বিদ্যুৎ অফিসের ভোগান্তি নিয়ে। কয়েক মাস আগে অনলাইনে আবেদন করে মিটার পেয়েছিলেন। ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে অফিসে মিটার জমা দেন। এরপর একাধিকবার গিয়েও আর মিটার ফেরত পাননি। বিদ্যুতের নতুন সংযোগ স্থাপন থেকে শুরু করে স্থানান্তর অথবা দুর্যোগে সংযোগ বিচ্ছিন্ন হলেই শুরু হয় ভোগান্তি। অনলাইনে আবেদন করে সরকারি ফি পরিশোধ করলেও জটিলতায় পড়তে হচ্ছে গ্রাহকদের। আগে মিটার পেতে ইলেকট্রিশিয়ানের ওয়ারিং রিপোর্ট প্রয়োজন হতো। সেই সুযোগে আবেদন প্রতি ৩ থেকে ৫,০০০ টাকা দাবি করত তারা। বর্তমানে নিয়ম পরিবর্তন করে গ্রাউন্ডিং রডের মেমো নম্বর জমা নেওয়া হচ্ছে। তবে সিন্ডিকেট চক্র এখনও সক্রিয়। কয়েক গুণ টাকা না দিলে কাজ হচ্ছে না। এমন একটা সিন্ডিকেট, ওদের সাথে কথা বলতে টাকা লাগে। বিদ্যুৎ অফিস থেকে তারা লোক দিয়ে মিটার খুললে নিছে, অন্য যেখানে যায় খালি টাকা ছাড়া মিটার হওয়া যেত না। অভিযোগ রয়েছে সিন্ডিকেটের নেপথ্যের কারিগর পল্লী বিদ্যুৎ অফিসের অসাধু কর্মকর্তারা। এবার শহরে আমরা যেগুলো ওয়ারিং করি সাধারণত যে ৫০০-১,০০০ টাকা পাই, এগুলাই
আমরা আমাদের কাছে থাকে, আর যেগুলো মিটারের টাকা নেই এগুলো তো নিয়ে একজন রিপোর্টারের কাছে দিতে হয়। তাহিরপুর সাব জোনাল অফিসের এজিএম এর দাবি ইলেকট্রিশিয়ানদের দায়, পল্লী বিদ্যুৎ অফিসের নয়। ইলেকট্রিশিয়ান যদি কোনো টাকা গ্রাহকের কাছ থেকে নেয়, ওই ইলেকট্রিশিয়ান তো আমাদেরকে জিজ্ঞেস করে বা মানে আমাদেরকে জানায় টাকা নেয় না। তবে আমাদের অফিসের কোনো এমপ্লয়ের যদি টাকা নেয় কোনো গ্রাহকের কাছ থেকে, সেই ব্যাপারে আমি ব্যবস্থা নিতে পারবো। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার কুন্ডু। দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ অফিস ঘিরে যে সিন্ডিকেট গড়ে উঠেছে তা ভাঙতে দায়িত্বশীলরা কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের তাঁতশিল্প সমৃদ্ধ এলাকা বেলকুচি এবং এনায়েতপুর। বাণিজ্যিক দিক থেকে এই তো পণ্য বিভিন্ন অঞ্চলে পরিবহনের সুবিধা এবং দুর্ঘটনা কমানোর জন্য ৩২ কোটি টাকা ব্যয়ে সায়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত ১৯.৮ কিলোমিটার সড়ক সংস্কার ও সাবলেন তৈরি করে সড়ক ও জনপথ বিভাগ। তবে নিম্নমানের নির্মাণ কাজের জন্য ভারী বৃষ্টিতে খানাখন্দ দেখা দিয়েছে সড়কে। সেই সাথে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি, যেখানে এখন গাছের গুঁড়ি, ইট, বালি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও সরিষা শুকানো হয়। দ্রুত সাবলেনটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করে গড়ে তোলার দাবি স্থানীয়দের। সরকার যদি উদ্যোগ নিত, আমাদের রাস্তাটা যদি ভালো করে দিত, তাহলে আমরা ভ্যান গাড়িটা আমরা এই দিকটা চালাইলাম, ওই দিকটা কোসমোস ছিল, তাহলে আমাদের জানে নিরাপদ থাকলো। এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে মনে করেন যে রাস্তাটা চলাচল করতে আমরা সুবিধা পাব। সড়ক ও জনপথ বিভাগ বলছে, আঞ্চলিক এই সড়কটি পাবনা পর্যন্ত মহাসড়ক করার জন্য ১,০০০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ থেকে এনায়েতপুর হয়ে আমরা কুইজরি এবং ওদিকে হলো বেড়া, সাথিয়া, মাতপুর, এটা একটা আমরা কানেক্টিভিটি আমরা কাজ করতেছি। আমরা এখানে একটা প্রকল্প আমাদের বর্তমানে আমাদের হাতে নেওয়া হয়েছে, এটা আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি। এই সড়কটাকে আমরা 34 ফিট প্রচেষ্টায় উন্নতিকরণ করে ফেলব। সড়কটির গুরুত্ব বিবেচনা করে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে, এমনটা প্রত্যাশা এনায়েতপুর, বেলকুচি ও চৌহালি উপজেলার প্রায় ১৩ লাখ মানুষের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ পঞ্চগড়ের সদর ও তেঁতুলিয়ার কাজীপাড়ায় মিনি স্টেডিয়াম নির্মাণ করে। খেলাকে কেন্দ্র করে যেখানে জমজমাট থাকার কথা স্টেডিয়ামের মাঠ, সেখানে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। স্থানীয়রা বলছে, স্টেডিয়ামটি নির্মাণ থেকেই অনিয়ম, দুর্নীতির অভিযোগ জড়িয়ে আছে। দ্রুতই স্টেডিয়াম সংস্কার করে খেলাধুলা ও খেলা সামগ্রী দেওয়ার দাবি খেলোয়াড় সহ স্থানীয়দের। ঘুরলেই দেখতে পারবেন এখানে যে টাইলস থেকে শুরু করে এখানে বাথরুমের অবস্থা খুবই খারাপ। আসলে কিছুদিন যাবৎ আসলে এই ঘটনাগুলো আমরা দেখতেছি যে এখানে বিভিন্ন মাদক, যারা মাদক গ্রহণ করে তারা আসার পরে এখানে মাদক গ্রহণ করে। এখানে খেলাধুলা হলে আসি, খেলা হয়, ভাল লাগে, কিন্তু এখানে খেলোয়াড়ের থেকে গরু ছাগলের সংখ্যা বেশি। এই বিষয়টা আমাদেরকে একটু সংস্কার করা দরকার। স্থানীয় বাসিন্দার হিসেবে আমাদের দাবি এই খেলার মাঠটা এলেই মানে জমজমাট হোক, এখানে আধিপত্য হোক, এলেই আমরা চাই। ২০২৩ সালের সেপ্টেম্বরে স্টেডিয়ামটি দেখভালের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একজনকে নিয়োগ দেয়, কিন্তু ১০ থেকে ১৫ দিনের বেশি ছিল না কেউ। এ নিয়ে আছে পাল্টাপাল্টি অভিযোগ। 20 দিনও থাকে না, 15 দিনও থাকে না, মাসে মনে করি 2-4 দিন ঘুরে টুরে বেড়াটা হয় না, ওগুলো বসে বেতন হয়। নাইট গার্ড যে তাই হে আবার এরার সাথে একটু লেয়া দিতে আমি না বলে চলে যাই না, আমি যখন যাই বাড়িতে আমি ছুটি নিয়ে চলে। তবে জেলা প্রশাসক বলছেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে ফেরাতে স্টেডিয়ামগুলো চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরুণ প্রজন্ম যারা মোবাইল গেমস আসক্ত, যারা মাদকের দিকে আসক্ত, তাদেরকে এই ধরনের খারাপ কুপ্রবৃত্তি থেকে, খারাপ নেশা থেকে তাদেরকে ফিরিয়ে গ্রামীণ খেলাধুলার আয়োজন করেছে। জেলার সদর ও তেঁতুলিয়ায় প্রায় ১৯ কোটি ২৭ লাখ ৪১ হাজার কোটি টাকা ব্যয়ে মিনি স্টেডিয়াম তৈরি করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। দক্ষিণ চীন সাগর, যার ঢেউ শুধু পানি নয়, বয়ে আনছে রাজনৈতিক উত্তাপ, সামরিক ঝুঁকি আর ভূরাজনৈতিক দাবা খেলা, যার উত্তাল নীল জলরাশির নিচে তেল গ্যাসের ভান্ডার, তার ওপরে লড়াইয়ের মঞ্চ। আর এই সাম্রাজ্যে এককভাবে আধিপত্য চায় বেইজিং।
এই অঞ্চল দিয়ে প্রতিদিন প্রায় $5 ট্রিলিয়ন পণ্য পরিবহন হয়, আর এই পথের চাবিকাঠি এখন চাইছে চীন। বেইজিংয়ের দাবি এটি চীনাদের ঐতিহাসিক জলসীমা, যদিও চীনের এমন দাবি 2016 সালে বাতিল করেছে আন্তর্জাতিক আদালত। এরই মধ্যে চীন তৈরি করেছে 7টি কৃত্রিম দ্বীপ। প্রতিটি দ্বীপে রয়েছে সাবমেরিন ও বিমান ঘাঁটি সহ রাডার। ফলে এই দ্বীপগুলো পরিণত হয়েছে এক একটি ভাসমান সামরিক ঘাঁটিতে। চীন বলছে এই সাগর জুড়ে 9 ড্যাশ লাইন তাদের জলসীমা, কিন্তু এই সীমানা ছুঁয়ে গেছে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া ও ব্রুনের জলসীমা পর্যন্ত। ফলে অঞ্চলটিকে দাবি করতে দেখা যায় এসব দেশকেও। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় উঠে আসে চীনা কোস্টগার্ড ধাওয়া দিয়েছে ফিলিপাইনের জাহাজকে। এ সময় বেইজিংয়ের স্পষ্ট বার্তা এটি তাদের জলসীমা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চালাচ্ছে ফ্রিডম অব নেভিগেশন অভিযান, বলছে আন্তর্জাতিক জলসীমা দখল করতে দেবে না। বিশ্লেষকরা বলছেন চীনের উদ্দেশ্য শুধু অর্থনৈতিক নয়, একটি সামরিক ও প্রযুক্তিগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাও, যার আধিপত্য, নেতৃত্ব ও নিয়ন্ত্রণ পেতে মরিয়া চীন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।